চট্টগ্রাম ২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, তবে জামায়াত প্রার্থী চাইলে আপিল করতে পারবেন বলে জানিয়েছে আপিল বিভাগ। আর কোনো আসামিকে শোন অ্যারেস্ট দেখানো যাবে না, হাইকোর্টের এমন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন সরোয়ারের মনোনয়নপত্র বাতিল করে। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্ট প্রার্থিতা ফিরিয়ে দিলে চট্টগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সরোয়ার অংশ নেন। তবে আদালতের সিদ্ধান্তে ভোটের ফলাফল প্রকাশ স্থগিত হয়ে যায়। ৯ জুলাই তার প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত আদালতে অবৈধ ঘোষিত হলে গেজেট প্রকাশ করে ইসি। সেদিন সরোয়ার সংসদ সদস্যের শপথ নেন। এই অবস্থায় রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী নুরুল আমিন আবেদন করলে শুনানি শেষে সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগদান দিতে বাধা নেই বলে আজ রায় দিয়েছে আপিল বিভাগ। এই পরিস্থিতিতে বলা যায় জনাব সরোয়ার আলমগীর সাহেব তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন। সেটি অব্যাহত থাকবে। তিনি তার এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টে অধিবেশনে যোগদান করা এবং জনগণের বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না। দেশ জুড়ে চলছে গ্যাসের তীব্র সংকট। এতে সময়ের সাথে বাড়ছে গ্রাহকের ভোগান্তি। চাপ না থাকায় রাজধানীর অনেক সিএনজি পাম্প বন্ধ রয়েছে। রাজধানীর প্রায় প্রতিটা ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় যানবাহনের সারি বেড়েই চলেছে। তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আর এলএনজি সরবরাহ প্রায় 450 MMCFD কমে গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ থাকবে বলে জানানো হয়। আর মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, এলএনজি টার্মিনালের সংস্কারের মধ্যে আগামী সপ্তাহের শুরুতেই কিছুটা এবং তার পরের সপ্তাহে আগের মতো গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। গ্যাস সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, মিরপুর, বাড্ডা, রামপুরা ও বাসাবো সহ বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকছে না। এদিকে গ্যাসের অভাবে সাভার, আশুলিয়া, গাজীপুর, টাঙ্গাইল সহ বিভিন্ন শিল্পাঞ্চলের শত শত কারখানায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জুলাই কারো ঐতিহাসিক অর্জন, আবার কারো কাছে সারা জীবনের না ফেরা অপেক্ষা। 2 বছর পরও স্বজনের সন্ধানে কেউ কেউ এখনো ঘুরছেন এক কবরস্থান থেকে আরেক কবরস্থানে। এখন পর্যন্ত গণকবরের ডিএনএ পরীক্ষায় মিলেছে 8 জনের পরিচয়, কিন্তু বাকিদের শেষ হয়নি স্বজন খোঁজার সেই দীর্ঘ প্রতীক্ষা। মাইনুল মারুফের বিশেষ রিপোর্ট। বাবা মাহিম যখন শহীদ হন তখন হামিমের বয়স মাত্র 8 মাস। বাবাকে চিনে ওঠার আগেই হারিয়েছে সে। বাবা বলে ডাকার সুযোগও হয়নি। অথচ আজ বাবা ডাকতে শিখেছে যখন, তখন তার বাবার ঠিকানা একটি গণকবর। ছোট্ট 2টি হাত তাই বারবার ছুঁয়ে দেখে সেই কবর। জুলাই অভ্যুত্থানের 1.5 বছর পর ডিএনএ পরীক্ষায় একে একে মিলতে শুরু করে অজ্ঞাত অনেকের পরিচয়। প্রথম ধাপে শনাক্ত হন 8 জন শহীদ, তাদেরই একজন মাহিম। মোহাম্মদপুরে শহীদ হওয়ার পর হাসপাতাল, মর্গ, থানা কোথাও তার সন্ধান পায়নি পরিবার। অবশেষে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয় রায়ের বাজারের গণকবরেই অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয় তাকে। বাবা থাকতে যেরকম থাকে, বাবার পরে কি এরকম বাবার আবদারটা কি কেউ মিটাইতে পারে? শুধু বাবা ছাড়া কেউ মিটাইতে পারে না। সবাই আদর দিতে পারে, কিন্তু বাবার মতো আদর ভালোবাসা কেউই দিতে পারে না। শুধু হামিম নয়, এই গণকবরের প্রতিটি নামহীন কবরের সঙ্গে জড়িয়ে আছে একটি করে পরিবারের দীর্ঘ প্রতীক্ষা। ভালো থাকি না কে খারাপ হয়ে যাবে ওটা। এই যেমন সাইফুর রহমান জুলাই অভ্যুত্থানে হারিয়েছেন ভাই শহীদুলকে। যাত্রাবাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। খোঁজ করছিলাম সব জায়গায়, মোটামুটি সব জায়গায়, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি। আল্লাহ বাঁচা রাখছে না কি কোনো কিছু হয়েছে কইতে পারি না। সর্বশেষ সরকারি গেজেট অনুযায়ী জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন 865 জন। তবে তদন্তকারীদের ধারণা এই সংখ্যা আরও বাড়তে পারে। রায়ের বাজারে গণকবরের অজ্ঞাত পরিচয়ে দাফন করা 114 জনের মধ্যে ডিএনএ পরীক্ষায় ইতোমধ্যে 8 জনের পরিচয়
নিশ্চিত হয়েছে। পরে তাদের নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জুরাইন, মাতুয়াইল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জেও গণকবরের সন্ধান পেয়েছে। পাশাপাশি নদীতে ভাসিয়ে দেওয়া মরদেহের ঘটনাও তদন্তাধীন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, এখনও নিয়মিত নতুন নতুন পরিবার আসছেন স্বজনের খোঁজে। পরিবার যদি জানতো যে আমার বাচ্চার সার্টিফিকেট ওই হাসপাতাল থেকে আনা যাবে, তত কোনো না কোনো ব্যবস্থা করে যেত, যে দেখেন না একটু ওই দিন সিসিটিভি ফুটেজটা দেখেন এটা। বাট এনারা তো জানেনই না তার সন্তানটা কই। সো এই যে 1400 বলছেন, 1400 কেন হবে, আরও বেশি হবে। তিনি জানান, স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে বিভিন্ন গণকবর ও সমাধিস্থল থেকে নেওয়া নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। সকল মিডিয়া, ম্যাস মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সেখানে আপনার একটা সার্কুলার দেয়াই যেতে পারে যে আমাদের অনেকগুলো লাশের ডিএনএ সম্পন্ন করা হয়েছে যাদের আত্মীয় পরিজনের খবর আমরা জানি না। আপনি যদি সেই সময়কালীন যদি আপনার প্রিয়জনকে হারিয়ে থাকেন, আপনি আসুন, আপনার ডিএনএর স্যাম্পল দিয়ে যান, আপনার প্রিয়জনের কবরটা অন্তত আপনি বুঝে নেন। আর সম্প্রতি গণকবর পরিদর্শনে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, এখনও অনেক শহীদকে শনাক্ত করা সম্ভব হয়নি। কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি, আরও আমাদের তদন্ত অব্যাহত আছে এবং যেভাবে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। যাদের কবর মিলেছে তারা অন্তত বলতে পারেন, এখানেই ঘুমিয়ে আছেন আমার মানুষটি। কিন্তু যাদের স্বজন এখনও নিখোঁজ, তাদের অপেক্ষা শেষ হয়নি। জুলাই কারো কাছে অর্জনের ইতিহাস, কারো কাছে চিরস্থায়ী ক্ষত। কেউ স্বজনকে খুঁজে পেয়েছেন এই গণকবরে, কেউ এখনও খুঁজে ফিরছেন। তবে তাদের মাঝে একটাই মিল, স্বজন হারানোর চিরস্থায়ী বেদনা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিক সহ কমপক্ষে 15 জন আহত হয়েছেন। এনসিপির দাবি এ বিষয়ে যে সমাবেশ শেষে সার্কিট হাউসে ফেরার পথে তাদের উপর ছাত্রদল হামলা করে। অন্যদিকে ছাত্র দল বলছে, বিএনপির নেতৃবৃন্দ নিয়ে এনসিপি নেতারা নেতিবাচক মন্তব্য করায় সাধারণ মানুষ এই হামলা চালায়। শাকিল চৌধুরী তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের থানার মোড় এলাকায় হঠাৎই সংঘর্ষে জড়ায় এনসিপি ও ছাত্রদল কর্মীরা। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়। এর আগে দুপুরে জুলাই পদযাত্রা উপলক্ষে প্রথমে আজমেরীগঞ্জ উপজেলার শহীদ প্রাঙ্গণে সমাবেশ করেন এনসিপি নেতাকর্মীরা। এরপর সন্ধ্যায় শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে সমাবেশ হয়। এনসিপির অভিযোগ, কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ অন্যান্যরা সার্কিট হাউসে ফেরার পথে থানার মোড় এলাকায় তাদের উপর হামলা করে ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় নেতাদের স্থানীয় সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখে বলেও দাবি করেন তারা। বলুক যে তারা এভাবে সন্ত্রাসী পালবে, এভাবে দমন করবে, আরেকটা স্বৈরাচার কায়েম করবে, তাহলে আমাদের যা করে আমরা তাই করব। কিন্তু তারা রক্ত নিক, জীবন নিক, কোন সন্ত্রাসী এই বাংলাদেশের কায়েম হইতে দেওয়া হবে না। এই হবিগঞ্জ কারো বাপের না, এই হবিগঞ্জ কারো বাপের না। আমরা রাজনীতি করি, আমরা সমালোচনা করব। তারা কথার উত্তর কথাই। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, বিএনপি নেতাদের নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্যের কারণেই সাধারণ মানুষ এই হামলা চালায়। এতে ছাত্রদলের কেউ জড়িত নন বলেও দাবি করেন তারা। আজকে তারা উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, এইটা মূলত উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। আমরা যেটা শুনেছি যে ওনারা যাওয়ার পথে সাধারণ মানুষ তাদেরকে আটকানোর চেষ্টা করেছে, যে আপনারা যে গালাগালি করেছেন বা আপনারা এই ধরনের রাজনীতি পরিহার করতে হবে, এইভাবে ওনারা বলার চেষ্টা করেছেন। তারপরে শুনেছি যে একটু গন্ডগোল হয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। মনিরা কাজুরি, ৭১। মধ্যরাতে জরুরি বৈঠকের পর সারা দেশে বুধবার থেকে ডাকা অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। মঙ্গলবার রাতে জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে মালিক সমিতির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি। মামুন হোসেনের রিপোর্টে বাকিটা। 5 দফা দাবিতে বুধবার সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
ধর্মঘটের ঘোষণায় জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর ন্যাম ভবনে বৈঠকে বসেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। দীর্ঘ আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। সারা বাংলাদেশের আমাদের যে 12,500 অ্যাম্বুলেন্স মালিক এবং শ্রমিক ভাইরা আছেন, সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আগামীকালকের ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম। বৈঠক শেষে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির দাবি নিয়ে আগামী 1 মাসের মধ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা উভয় পক্ষ ওনাদেরকে ডেকে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই আগামীকালকে ভোর থেকে আহত যে ধর্মঘট সেটা প্রত্যাহার করতেছে। আর সরকারের পক্ষ হয়ে আমরা সরকারি কনসার্ন মিলে আগামী 1 মাসের মধ্যে এদের যৌক্তিক দাবিগুলো বৈঠক করে আলাপ আলোচনা করে একটা নিষ্পত্তির জন্য ওনারা একমত হয়েছে। এদিকে অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্টরা জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব নিয়ে কাজ করব যাতে এরকম কোনো ঘটনা বাংলাদেশের কোনো হাসপাতালে পুনরায় না ঘটে। মামুন হুসাইন, 71, ঢাকা।